বনানীর বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় গণশুনানি কিছুটা হেলে পড়েছে এফআর টাওয়ার, বলছে তদন্ত কমিটি। এফআর টাওয়ারের 2 মালিক গ্রেফতার। রাজধানীতে অগ্নি ঝুঁকিতে থাকা ভবনের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে আজ। শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী। শিল্পায়নের জন্য প্রশিক্ষণের উপর জোর দেওয়ার তাগিদ। এবং চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কুমিল্লার তিতাসে 3টি কেন্দ্রে ভোট স্থগিত। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। অগ্নিকাণ্ডের পর বনানীর এফআর টাওয়ার কিছুটা হেলে পড়েছে। ভবনের ভেতরে কলাম ও স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের আগে ভবনটি ব্যবহার করা যাবে না। বেলা 11টার দিকে এফআর টাওয়ার পরিদর্শন করে তদন্ত কমিটির সদস্যরা এ মন্তব্য করেন। বিশেষজ্ঞ কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 3 জন অধ্যাপক, রাজুকের প্রধান প্রকৌশলী ও সচিব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রয়েছেন। কমিটি 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। কমিটির সদস্য মেহেদি আহমেদ বলেন, ইমারত নির্মাণ বিধিমালা ও ফায়ার সেফটি কোড অনুযায়ী সংস্কার ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না। ভবন সংস্কারে কমপক্ষে 3 মাস লাগবে। ভবনে জরুরি নির্গমন পথ ছিল খুবই অপ্রশস্ত এবং পরিদর্শনের সময় তারা দেখেছেন যে জরুরি নির্গমন পথটি অনেক জায়গায় বন্ধ ছিল। আমাদের কিছু ক্র্যাক দেখেছি আমরা কলামে। এই ক্র্যাকগুলোকে শনাক্ত করতে হবে, রডগুলোর অবস্থান জানতে হবে, এগুলার কার্যকারিতা দেখতে হবে। এই কাজগুলো আমাদের জন্য একটু পরীক্ষা নিরীক্ষা আছে। এটা দিয়ে আমরা প্রাইমারি একটা হয়তো রিপোর্ট দিব, বাট এটার ডিটেলস জানার জন্য একটা ডিএ করতে হবে, ডিটেলস একটা অ্যাসেসমেন্ট করতে হবে। সেটা করার পরে সেটা করতে আপনারা জানেন, সেটা করতে নর্মালি 150 দিনের মতো সময় লাগে। যে 18 তলা জায়গায় 22 তলা হয়েছে, এটা একটা ইস্যু, যে কারণে আমরা 150 দিন বেঁধে দিচ্ছি যে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করে বোথ ফায়ার এবং বিল্ডিং কোডকে কভার করে যা যা করণীয় করে দেন বিল্ডিংটাকে ব্যবহার করার উপযোগী করা। ফায়ার কোড অবশ্যই মেনে যদি ফুললি করা হতো তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্লোরে ফায়ার ডোর থাকার কথা। এখানে আমরা টেকনোলজির মধ্যে 5 তলা অফিস ছাড়া ফায়ার ডোর কোথাও ছিল না। আরেকটা জিনিস ছিল বিল্ডিংয়ের মেইন অংশের সাথে সেপারেশন, মানে বিল্ডিংয়ের যেই অন্যান্য অফিসগুলোর সাথে যেখানে ফায়ার স্কেপ আছে অথবা স্টেয়ারকেস বা লিফট আছে, ওটা কোনো সেপারেশন ছিল। দর্শক, বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আগুনের ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা তদন্ত কমিটির কাছে কি বলছেন এবং সেখানে কি অবস্থা ছিল তখন, আসলে এই বিষয়টিও জানাবেন। জি, আমরা আছি এখন কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে, যেখানে আসলে এফআর টাওয়ারের সামনের অংশটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তাটি এখনও একটি অংশ বন্ধ রয়েছে, রাস্তার একটি সাইড বন্ধ রয়েছে। এখানে সিটি কর্পোরেশনের কর্মীরা রাস্তার এই যে অংশটিতে এফআর টাওয়ারের সামনের অংশে যেন কাঁচগুলো রাস্তা ভেঙে না পড়ে, সেই কারণে এই অংশটিকে সুরক্ষা দেওয়ার একটি চেষ্টা করছেন। আমরা সিটি কর্পোরেশনের কর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা রাস্তার এই অংশটিতে একটি শেড দেওয়ার চেষ্টা করবেন এবং ফুটপাতে অলরেডি শেডটি বসে গেছে এবং এই অংশটিতে শেড দেওয়ার চেষ্টা করবেন। শেড দেওয়ার চেষ্টা হয়ে গেলে তারপরে এই অংশটি রাস্তায় যান চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে। আর ভবনের যে কর্মীদের যারা এখানে তদন্ত কমিটির সাথে কথা বলেছেন তাদের সাথে আমরা যতদূর জানতে পেরেছি এবং যারা আমাদের সাথেও কথা বলেছেন তারা বলেছেন যে এইখানে যে ফায়ার ড্রিল না হওয়ার কারণে এখানে যে ফায়ার এক্সিটটি ছিল সেই সম্পর্কে তাদের ধারণা ছিল না এবং এখানে আগুন লাগার পরে ফায়ার এক্সিটটি যে বের হতে হবে তারা সেটি জানতেন না এবং ফায়ার এক্সিটের যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি বিভিন্ন প্রতিষ্ঠানের যে ইন্টেরিয়র ডিজাইনের কারণে তারা জানতেন না যে ইন্টেরিয়র ডিজাইনের কারণে জানতেন না যে ওই দিক দিয়ে বের হওয়া যাবে। সেই কারণে তারা সবাই মূল যে সিঁড়িটি ছিল সেই সিঁড়িটি দিয়েই দৌড়াতে চেষ্টা করেছেন এবং সেই কারণে যেটি হয়েছে যে 11-12 তলার আগুনটি সরাসরি সেই সিঁড়ি দিয়েই উপরে উঠেছে। এখানে একজন এখান থেকে আগুন থেকে বেঁচে ফিরেছেন, একজন আমাদের জানিয়েছেন যে অনেকটা সিঁড়িটি
সিঁড়িটি একটি সময় অর্থাৎ আগুন লাগার 10 থেকে 15 মিনিট পরে সিঁড়ির যে অংশটি রয়েছে সিঁড়িটি অনেকটা ইটভাটার চিমনির মতো কাজ করেছে, অর্থাৎ পুরো আগুনের ধোঁয়াটি সেই চিমনির মতো ইটভাটা দিয়ে সরাসরি ওইখান দিয়ে উঠে গেছে। সেই কারণে যারাই সিঁড়ি দিয়ে গেছেন তারাই 10 তলা থেকে যখন উপরে উঠতে গেছেন তারা সবাই ওই সিঁড়িতেই মারা গেছেন এবং অনেককেই 10 তলার উপরে 19, 20, 21 এরকম জায়গায় অনেকগুলো লাশ পাওয়া গেছে এবং 20 তলা বা 21 তলাতেও কিছু লাশ পাওয়া গেছে যারা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে শ্বাসরোধ হয়ে মারা গেছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারাও কয়েকটি লাশ শ্বাসরোধ করা লাশ পেয়েছেন 20 তলাতে। আরেকটি বিষয় যে তদন্ত কমিটির শিক্ষকরা, বুয়েটের শিক্ষক বা রাজউকের বিশেষজ্ঞরা এসেছেন, তারা আমাদের বলেছেন যে ফায়ার ড্রিল না হওয়ার কারণে এখানে কর্মীরা আসলে জানতেনই না যে এখানে আগুন লেগে গেলে এখানে কি করতে হবে। আরেকটি বিষয় এখানে খুবই মর্মান্তিক, এখন আশেপাশে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোতে কিন্তু অফিসগুলো চালু করা হয়েছে এবং সেই কারণে এই যে এফআর টাওয়ারে যে রকমের ফায়ারের যে অসচেতনতা রয়েছে পাশের বিল্ডিংগুলোতে সেই রকমই ফায়ার এক্সিট অথবা ফায়ারের সিঁড়ি কিন্তু নেই, সেই ভবনগুলোও কিন্তু চালু করা হয়েছে এবং সেই কারণে পাশের যে আরও 14-15টি। আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বনানীর এফআর টাওয়ার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। এদিকে বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির জমির মালিক SMH ফারুক এবং বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাজভির উল ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় শনিবার দুপুরে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI মিল্টন দত্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার এজাহারে 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। 3 আসামি হলেন MH ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান, লিয়াকত আলী খান মুকুল এবং বিএনপি নেতা তাজভির উল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় 26 জনের মৃত্যু হয়েছে এবং অর্ধশতাধিক মানুষ দগ্ধ এবং আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুনের ঝুঁকিতে থাকা ভবনগুলোর বিরুদ্ধে অভিযান চালাবে রাজউক। সকালে এ নিয়ে রাজউক ভবনে আলোচনা করেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রী সমর রেজাউল করিম। এ সময় জানানো হয় যে আগুনের ঝুঁকিতে থাকা ভবনগুলোর বিরুদ্ধে আজ থেকেই অভিযান শুরু হবে। এদিকে নরসিংদীর ইউনাইটেড মেঘনা চাঁদপুর জুট মিলে আগুনের ঘটনা ঘটেছে। রাত 10:15টার দিকে চাঁদপুর মিলের ভেতরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার শাহজাহান সিরাজ জানান যে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। রাজধানীতে বাসের চাপায় পাহাড়নো প্রাইভেট কার চালক রাসেল সরকারকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতেই হবে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে। গেল 12 মার্চ এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে সকালে আবেদন করে গ্রিন লাইন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে ওই আবেদন খারিজ করে দেন। ফলে রাসেল সরকারকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতেই হবে। হাইকোর্ট ক্ষতিপূরণ দেওয়ার জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ বহন এবং কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতেও গ্রিন লাইনকে নির্দেশ দিয়েছিলেন। উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে 107 উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে, চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে অনিয়মের অভিযোগে কুমিল্লার তিতাসে 3টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। বিস্তারিত থাকছে মাসুদ মুস্তাহিদের রিপোর্টে।
একটি কেন্দ্র ছাড়া পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হচ্ছে। কুমিল্লার ৭ উপজেলার ৪৮৭টি কেন্দ্রের ৩,২১৫টি ভোট কক্ষে ১৩,৮৫,৭২৪ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। তবে মধ্যরাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার অভিযোগে তিতাস উপজেলার ৩টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ভোলায় উৎসবমুখর পরিবেশে তজুমুদ্দিন, লালমোহন ও দৌলত খান উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে ৯টি উপজেলার মধ্যে ৬টিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। এদিকে কক্সবাজার সদরে সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ফেনীতে ৬টি উপজেলার মধ্যে পরশুরামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন এবং ছাগলনাইয়ায় উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকিগুলোতে চলছে ভোট যুদ্ধ। যশোরে ৮টি উপজেলার মধ্যে ৭টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খুলনার দিঘলিয়া, তেরখাদা, রূপসা, বাটিয়াঘাটা, ফুলতলা, দাকো, পাইকগাছা ও কয়রায় ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। এছাড়া টাঙ্গাইল, পটুয়াখালী, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, চট্টগ্রামের লোহাগড়া, ঢাকার দোহার ও নবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। পঞ্চম ধাপে চেয়ারম্যান পদে ৩৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এতে ২২ জেলার মোট ২,৫৫,৪০,৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। মাসুদ মুস্তাহিদ, RTV। দর্শক, ভোটের খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, আপনি যেখানে আছেন সেখানে কোনো অনিয়মের ঘটনা ঘটেছে কিনা? কুমিল্লায় তো অনিয়মের ঘটনা ঘটেছে, ওখানে কি অবস্থা দেখছেন? আপনার ওখানে কি দেখছেন জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিমোহনী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেটি মুক্তাগাছা একটি কেন্দ্র। মুক্তাগাছা উপজেলা এই পর্যন্ত সকাল থেকে ভোটারের উপস্থিতি কম থাকলেও কিছুক্ষণ আগেও ভোটারের উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল এবং এই কেন্দ্রে প্রায় ৪০% ভোট এখন পর্যন্ত কাউন্ট হয়েছে এবং সর্বোপরি মুক্তাগাছা উপজেলার যতগুলি কেন্দ্রে আমরা ধরেছি মোটামুটি শান্তপূর্ণভাবেই চলছে নির্বাচন। এছাড়াও ময়মনসিংহের 10টি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। যদি আপনাকে জানিয়ে রাখি, ময়মনসিংহের 13টি উপজেলার 10টি উপজেলায় নির্বাচন হচ্ছে। তারাকান্দা মেয়াদোত্তীর্ণ না হওয়ায় সেখানে নির্বাচন হচ্ছে না এবং গফরগাঁও উপজেলায় প্রতিটি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, সেখানে নির্বাচন হচ্ছে না এবং ত্রিশাল উপজেলার প্রার্থীদের দিকের কারণে সেখানে নির্বাচন স্থগিত হয়ে রয়েছে। ময়মনসিংহ 10টি উপজেলায় মোট 943টি কেন্দ্রে 25,95,282 জন প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। সর্বোপরি আইন শৃঙ্খলা সহ এখানে নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো প্রকার গোলযোগের ঘটনা পাওয়া যায়নি। জ্যোতি। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্লব বসাক। কৃষি জমি নষ্ট করে সেখানে শিল্প কারখানা গড়ে তোলা যাবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংক মালিকরা ঋণের সুদের হার না কমানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আবার ব্যাংক ঋণ নিয়ে তা পরিশোধ না করার প্রবণতারও সমালোচনা করেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় শিল্প মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। টেকসই ও পরিবেশ বান্ধব শিল্পায়নের পথ ধরে মধ্যম আয়ের দেশের কাতারে পরিণত হতে চলেছে বাংলাদেশ। মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান 33.71%। 2021 সালে 40% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এমন বাস্তবতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহব্যাপী প্রথম জাতীয় শিল্প মেলা। যে বাংলাদেশের
শিল্পের উন্নতি দেশের সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় শিল্প মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে এই মেলা কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে অর্থনৈতিক মুক্তি, দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তার আদর্শ বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। নতুন বাজার খোঁজার পাশাপাশি দেশীয় ক্রেতা তৈরির পরামর্শ দেন সরকার প্রধান। শিল্পায়নটা সারা দেশব্যাপী যাতে হয়, ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছি 100টা শিল্পাঞ্চল গড়ে তুলতে। এই 100টা শিল্পাঞ্চল গড়ে তুলে আমরা সেখানে একদিকে মানুষের কর্মসংস্থান হবে, বিনিয়োগ হবে, আর আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হয়। আমরা চাই যে সেই ধরনের কোন অঞ্চলে কোন পণ্যটা খুব বেশি উৎপাদন হতে পারে সেগুলি প্রক্রিয়াজাত করা এবং সেটাকে আমাদের দেশের বাজার এবং বিদেশে রপ্তানি সে সুযোগটা করে দেওয়া। শিল্পের বড় বাধা ব্যাংক ঋণে উচ্চ সুদের হার উল্লেখ করে ব্যাংক মালিকরা সুদের হার এক অঙ্কে না নামিয়ে আনায় ক্ষোভ প্রকাশ করেন সরকার প্রধান। বেশ কিছু সুযোগ সুবিধাও করে দিলাম, কারণ আমাদের যেমন সরকারি প্রতিষ্ঠানগুলির অর্থ আগে 70% সরকারি ব্যাংকে রাখতে হতো, 30% বেসরকারি ব্যাংকে রাখতে পারতো। ব্যাংকের মালিকরা বলেন যে এটা যদি 50-50 করে দেওয়া হয় তা আমরা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবো। আমরা সেটাও কিন্তু করে দেওয়ার জন্য প্রস্তুত হলাম এবং দিলাম। কিছু ব্যাংক ঠিকই সুদের হার 9% নামালেও কিন্তু সকলে কিন্তু তা করলো না করে বাড়তে বাড়তে প্রায় 14, 15, 16তে নিয়ে গেল। এবং কেন করলো না? তাদের এই সুযোগটা দেওয়া সত্ত্বেও। এখন আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে, তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে যে তারা ব্যাংকও চালাচ্ছে, শিল্পও চালাচ্ছে, আবার তারা সুদের হার কমাবে না, তাহলে তাদের ব্যবসা কি আছে না আছে, ট্যাক্সটা ঠিকমতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, কাঁচামালটা ঠিকমতো আনছে কিনা। পরে মেলা প্রাঙ্গণে স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মেলা চলবে আগামী 6 এপ্রিল পর্যন্ত। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। সিগন্যাল তুলে দিয়ে ইন্টারসেকশনগুলোতে যানবাহন ক্রসিংয়ের জন্য ওভারওয়ে আন্ডারওয়ে করলে রাজধানী সম্পূর্ণ যানজট মুক্ত করা সম্ভব বলে মনে করছেন চালক, পথচারী সহ সবাই। দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় তারা এসব কথা বলেন। দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা জানান, সিগন্যাল তুলে দেয়া হলে এবং গাড়িগুলোতে রানিং রাখা গেলে যানজট শূন্যতাতে চলে যাবে। এটি হতে পারে যুগান্তকারী উদ্যোগ। কক্সবাজার টেকনাফে পুলিশ ও বিজিবির সঙ্গে পৃথক কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নারী সহ 3 জন নিহত হয়েছেন। পুলিশ ও বিজিবির দাবি তারা ইয়াবা ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে 20,000 ইয়াবা, 6টি LG 18 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এই ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। রাতে হিল্লা মৌলভীবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াবা কারবারিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে আলী আকবর পাড়ার মাহমুদুর রহমান ও হিল্লা পশ্চিম শিকদার পাড়ার মোহাম্মদ আফসার নিহত হন। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল নাফ নদীর অমরখাল পয়েন্টে অবস্থান নেয়। একদল রোহিঙ্গা ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় তাদের চার্জ করলে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে রোহিঙ্গারা। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। পরে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরায় চাঁদপুরে 16 জেলেকে কারাদণ্ড এবং 6 জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসান মানিক এ দণ্ড দেন। নৌ পুলিশ জানায়, গত 2 দিন ধরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে 22 জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 50,000 মিটার কারেন্ট জাল ও 200 কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পানিতে ডুবিয়ে দেয়া হয় মাছ ধরার 3টি ট্রলার। কারাদণ্ড পাওয়া জেলেদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ। দর্শক, সংবাদ শেষ করব যদি একদিন সিনেমার খবর দিয়ে। পারিবারিক গল্প নিয়ে নির্মিত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র যদি একদিন মুক্তির পর থেকেই সব শ্রেণীর দর্শকের নজর কেড়েছে, যার ধারাবাহিকতায় বাংলাদেশ ও কানাডার পর মুস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র যদি একদিন আজ মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়ও। সিডনির
ব্যাকস টাওয়ারের ওয়ার্ডস সিনেমাতে চলছে যদি একদিনের প্রথম শো। সেখানে উপস্থিত আছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এরপর 7 এপ্রিল ক্যানবেরার লাইমলাইট সিনেমাজে ও 14 এপ্রিল সিডনিতে দ্বিতীয় শো চলবে অভারনের রিডিং সিনেমাজে। আরটিভি এবং আশিক ভাই আপনারা এই উদ্যোগটা নিয়েছেন, আমার মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক উন্নত হবে, ফিল্মের বাজেটটা অনেক বেটার হবে, আর তার সাথে সাথে হয়তো সিনেমা হলগুলো বাংলাদেশে ইমপ্রুভ হবে, আর বিদেশি মার্কেটটা তো একটা ভালো পর্যায়ে যাবে। দর্শক, এর সাথে শেষ করব দুপুরের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বনানীর বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় গণশুনানি কিছুটা হেলে পড়েছে এফআর টাওয়ার, বলছে তদন্ত কমিটি। এফআর টাওয়ারের 2 মালিক গ্রেফতার। রাজধানীতে অগ্নি ঝুঁকিতে থাকা ভবনের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে আজ। শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী। শিল্পায়নের জন্য প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার তাগিদ। এবং চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কুমিল্লার তিতাসে 3টি কেন্দ্রে ভোট স্থগিত। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24114 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।